आपकी আদালতে সিঙ্গার কম্পোজার কৈলাশ খেরের উপর অভিযোগ হলো যে ইনি প্রয়োজনের চেয়ে বেশি দাবি দাওয়া করেন। দেখুন, আপনার কথা যখন লোকেরা শোনে তখন তারা মনে করে যে এ তো সন্ন্যাসীর মতো কথা বলে, এনার তো যে সব ভৌতিক জিনিস রয়েছে তার সঙ্গে সম্পর্ক নেই। কিন্তু যখন আপনি আপনার ডিমান্ড রাখেন তখন এরা বলেন যে কন হ্যায়, কাহাঁ সে আয়া। যখন আপনি জানেন না যে কিভাবে বাঁচতে হয় তখন ব্যাপারটা একেবারেই আলাদা। যখন আপনি জেনে যান কিভাবে বাঁচতে হয় তো তখন কিছু জিনিস ঘটে থাকে যা কিনা বিশ্বাসের মাধ্যমেই বাঁচতে হয়। তো যদি আপনার কাছে সময় কম থাকে, চ্যালেঞ্জ বেশি থাকে, আপনার সঙ্গে অনেক মানুষ দেখা করার জন্যও দাঁড়িয়ে রয়েছে, ওনাদেরও আপনাকে খুশি করতে হবে, সময়ে পৌঁছতে হবে, স্টেজেও টাইমে পৌঁছতে হবে। তো এই অবস্থায় আমাদের যে বেসিক প্রয়োজন রয়েছে, আমরা যেখানেই যাই না কেন হোটেলের খাবার খাই না, বড় বড় জায়গায় শুধুমাত্র থাকবো, ব্যাস, খাবো না, ওখানকার কফিও খাই না। আচ্ছা, তো আমরা অর্গানাইজারদের খাবারের খরচ বাঁচিয়ে দিই, কারণ মেন খরচ তো ওটাই। ব্যাস, শুধু আমাদের একটু বড় জায়গার প্রয়োজন হয়। সেটা কেন? কারণ যখন আপনার একটু পরিচিতি হয়ে যায়, আপনার সঙ্গেও এরকম হয়তো হয়ে থাকবে স্যার, যখন এই পরিচিতি হয়ে যায়, আপনাদের কখনো সময় খুবই কম থাকে, আর কারোর মন ভাঙার ইচ্ছে থাকে না, কারোর মানে মন খারাপ যেন না হয়। যেমন এই ম্যাম বলছিলেন যে ফটো না তুলে যাবেন না। এবার আপনি ভাবুন, এই কথাটার উত্তর দিতে এই জন্যই আমি ইতস্তত করছি, কারণ আমার ফ্লাইটও রয়েছে আর আজই রেকর্ডিং রয়েছে। আচ্ছা, এইসব কিন্তু আমাকে ম্যানেজও করতে হবে, কিন্তু আমায় আপনার মনও রাখতে হবে, ফটো তুলতেও হবে। তো ऐसे में তো এই অবস্থায় রজতজি, এই অবস্থায়, এই সিচুয়েশনে আমাদের ব্যাস মূল ডিমান্ড যেটা আছে সেটা আমাদের থাকার যে জায়গাটা একটু বড়, যেখানে ডেডিকেটেডলি কেউ থাকবে যিনি তাড়াতাড়ি জামা কাপড় রেডি করে দিয়ে দেবেন, আর বাকি আমাদের যা জিনিস, আমাদের গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া, যা সমস্ত লজিস্টিক্স রয়েছে স্টেজে, সেগুলো পৌঁছে দেবে। তো আমাদের মানে লাক্সারিও আমাদের এখন একটু দরকার পড়ে, এই জন্যই একটু আধটু লাক্সারি আমরা চেয়ে নিই। নয়তো আমরা তো পার্টিও করি না, আর না নিজে করি, আর এমনকি কারোর কাছে যাইও না। আর তাছাড়া সবার টাকা বাঁচাই, আমি নিজের বাড়ির খাবারই খাই। এখনও, আজও, আপনার এই শোতেও বাড়ি থেকে আমার খাবার আসছে, আপনার সঙ্গেই বসে খাবো। আমি আপনার সঙ্গে এই ব্যাপারে সম্পূর্ণ একমত। যখন কেউ বড় হয়ে যান, বড় সড়ো কনসার্ট করেন, তখন ডিমান্ডও বড় হওয়া দরকার। কিন্তু লোক বলে যে যখন ক্যাশের ডিমান্ড আসে, চেকের ডিমান্ড আসে, শুনে মাথা ঘুরে যায় তখন। আমি একটা কথা বলি, যদি আপনার দেশি ঘিয়েরই স্বাদ নেওয়ার হয় তাহলে আপনি ডালদার দিকে যাবেনই না, আমি এই কথাটাই বলি। আর আর যদি আমাদের মতো লোক এখানে অঙ্গাদের মতো পা না দিই, তো এমনটা তো হয়েই আসছে। বড় লোক যাদের শখ থাকে, সন্ধ্যায় ওরা বলে, স্যার আপনার সব ব্যবস্থা করে দিয়েছি, তো উনি সেটা মেনে নেন যে কোনো ব্যাপারে, আর কিছুই নয়, শুধু একটা হারমোনিয়াম দিয়ে দেবেন, হ্যাঁ। এমনটা যেন না হয়। কেন? কারণ অসভ্যতা এইভাবেই করা হয়। যখন কাউকে পরমাত্মা কোনো দায়িত্ব দিয়েছে, উনি সঠিকভাবে সেই দায়িত্ব কিন্তু পালন করেননি, এই জন্য আমরা এরকম করে থাকি। तूने सारा जन्म गंवा के अपना गात खो लिया और गेहूं चावल का गल्ला तो बेईमानों ने ढो लिया। কেন আজ ইংরেজদের প্রতিটা কথাকে মেনে নেওয়া হচ্ছে? ইংরেজদের কথা কেন সবার এত গভীর মনে হয় এই পৃথিবীতে? স্যার, এ তো সব মিলিয়ে 2000 বছরেরও পুরনো সভ্যতা, ইংরেজি, যাকে আমরা ইংরেজি সভ্যতা বলছি। ঠিক আছে, ভাষা তো প্রায় 300 বছর হলো ভারতে ইন্ট্রোডিউস হয়েছে, ভারত তো জানতোই না পর্যন্ত সরি, থ্যাংক ইউ, আরও কি যেন রয়েছে, ইয়েস, নো। ভারত তো এসব জানতোই না 300 বছর আগেও। এসব কথা কোথার থেকে এসেছে, কি এসব? স্যার, তাও কত ধরনের পাগলামি চলছে একবার দেখুন, যে যাতে আমরাও ইংরেজ হয়ে যাই। মানে আমাদের বাবা দাদা হয়তো উর্দু পড়েছে বা সংস্কৃত পড়েছে,
কিন্তু এখন যে পড়ছে তাকে আপনাকে ইংরেজি ইউনিভার্সিটিতেই পাঠাতে হবে। এই ইংরেজদের শ্বেতাঙ্গদের নিয়ে এত ব্যঙ্গ কেন করেন আপনি? না, ব্যঙ্গ করি না স্যার। আপনার তো ওদের টয়লেট করার পদ্ধতি নিয়েও প্রবলেম রয়েছে, ঠিক বললাম? হ্যাঁ, তো ওই পদ্ধতি ওদের নয় স্যার, ওই প্রবলেমটা আমার নয়। কারণ আমি এই কিছুদিন আগে ইউকে ট্যুর করছিলাম, আর আমি প্রায় যাতায়াত করি। তো আর আমি খুব বিরক্ত হয়েছি যে আরে ভাই, এরা কাজ করে ধোয়ও না, আর এরাই আমাদের উপর রাজত্ব করেছিল। তো এটা আমার মনে এই কথাটাই এলো যে সভ্যতা কিনা 2000 বছরের পুরনো সভ্যতা, যারা করে ধোয়ও না পর্যন্ত, আমরা তো এখানে আমরা মুছে ফেলা। নিজের টয়লেটে যা ইচ্ছা করুক, তাতে আপনার প্রবলেম কোথায়? আমাদের এখানে তো মুছে ফেলা বলা হয়, আর আমি তো দেখছি ওরা এখনো মুছেই ফেলে। আর তারপরেও এরা আমাদের উপর রাজত্ব করলো, এমন একটা সভ্যতার উপর যেখানে বেদ, পুরাণ এবং সাধু, মনীষী, বিদ্বান এমন সমস্ত মানুষ জন্মেছেন যারা এই বিশ্বকে কতবার বাঁচার পথ দেখিয়েছেন। দেখুন, ওখানে যেসব বিদ্বানরা রয়েছেন, কেমব্রিজে, হাওয়ার্ড ইউনিভার্সিটিতে, ওয়াশিংটন ইউনিভার্সিটিতে, তাদের ব্যাপারে আপনি বলেন যে এদের সবার চরিত্র নাকি 2 পয়সার। ওটা এই জন্য বলি, আমি উদাহরণ দিচ্ছি। তার মানে এসব হয় না? হয়তো বটেই, হয়তো বটেই। কারণ আমি একটা উদাহরণ দিচ্ছিলাম যে এর আগেও ভারতে প্রচুর মানুষ এসেছেন যারা সমাজ ব্যবস্থাতে মনোযোগ দিয়েছিলেন আর শিক্ষিত ছিলেন, কিন্তু তারপরেও ভারতবর্ষে যেমন যেমন সবকিছু হওয়া উচিত ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এখন আস্তে আস্তে আমার ভারত খুবই সুন্দরভাবে মানে এগিয়ে চলেছে। তো তখন আমি এই উদাহরণ দিয়েছিলাম। বাকি ইংরেজরা নিজের নিজের জায়গায় সবাই ঠিক আছে, কিন্তু আমি এটা বলবো স্যার, ভাষা নিজের বাছুন, সভ্যতা নিজেরটাই নিজে বাছুন। আমাদের সভ্যতাই কিন্তু মহান। হয়তো ভাষা, ওদের ভাষায় হয়তো আকর্ষণ রয়েছে, ওদের ভাষাতে হয়তো আকর্ষণ আছে, কিন্তু সভ্যতা এক কথায় কিন্তু আমাদেরই মহান। দেখুন, ওদের যেসব শো হয়, যেমন কোল্ড প্লে এসেছিল, হ্যাঁ, তখন আপনি বললেন যে ঝালমুড়ি বেচতে এসছে এখানে। না, আমি তো এটা বলছিলাম, ওরা তো সঠিক কাজ করতে এসেছিল, কিন্তু আমি আমাদের অডিয়েন্সকে বলছিলাম, আমাদের পরিবারের লোকজনকে, যে দেখুন ওনারা ব্ল্যাকের টিকিট কেটে ঘুরে বেড়াচ্ছে, ওনারা এটাও জানেন না যে কি গাইছে, ব্যাস শুধু এইভাবে আয় 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 আয়, এরা আয় আয় শোনার জন্যই সবাই গেছে 30-40 হাজার টাকার টিকিট কিনে। তো আমি এদের নিয়ে মজা করছিলাম যে আরে আমাদের পরিবারের অবস্থা দেখুন কি হয়ে গেছে এদের। তো আপনিও বিদেশে যান, ওখানেও তো শ্বেতাঙ্গরা আসেন আপনার মিউজিক শুনতে। ঈশ্বরের এটাই কৃপা হয়েছে যে আমি আমাদের যে কৈলাসার যে কনসার্ট হয়েছে সেটা ওখানকার লোকাল ফেস্টিভ্যালে কৈলাসাকে অনেকবার ডাকা হয়েছে। অ্যান্ড উই আর দ্য অনলি পণ্ডিতজি ব্যান্ড কৈলাসা যারা ক্লাসিক্যাল মিউজিশিয়ানের বিয়ন্ড আলাদা, যারা মেইন স্ট্রিমের শিল্পী, তাদেরকে ওখানে ডাকা হয়। আমরা প্রচুর ওনাদের লোকাল ফেস্টিভ্যালে বাজিয়েছি স্যার। হলিউড বোল, সোনামণিকা পিয়ার আর KCRW ওনাদের রেডিও রয়েছে, MPR, এটা ওখানকার সরকারি রেডিও। ওখানে কৈলাসাকে ফিচার করা হয়। একটা সেলিব্রেট ব্রুকলিনের মতো, ধরুন আমাদের এখানে নয়ডা ফেস্টিভ্যাল যেমন হয়, এরকম ওখানে ব্রুকলিন নিউ ইয়র্কে রয়েছে। তো ওখানে রং বেরঙের অন্ততপক্ষে 15টা দেশের লোকজন আমাদের শুনতে আসে। তো এ তো হলো ঈশ্বরের কৃপা। কিন্তু ওখানে আমি কোন গানটা গাই? अगर बम 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 लहरी, अगर बम 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 लहरी, मेरी एक सुनो गौरा रानी, मेरी एक सुनो अंतर्यामी, मैं तो दासी जन्म जन्म की, मैं तो दासी जन्म जन्म, बाली उम्र से भक्ति करती, बाली उम्र से भक्ति कर, तुम्हें छोड़ के कहीं न जाऊं, तुम्हें छोड़ के कहीं न जाऊं, रात दिवस तेरे चरण दबाऊं, रात दिवस तेरे चरण दबाऊं, तुम्हें जो छोड़ूं तो मर जाऊं, तुम्हें जो छोड़ूं तो मर जाऊं, अगर बम 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 लहरी, अगर बम 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 लहरी। এখন যখন আমি রজতজি, যখন এটা আমি গাই, ওখানে আমরা কিন্তু কোনো ইংরেজি কথা বলি না ওনাদের, শুধু ওনাদেরকে বলি যে ইফ ইউ গাইজ আর রিয়েলি এনজয়িং দেন কাম অন শো মি ইয়োর জলওয়া, ইউ নো, ড্যান্স, বিকজ ড্যান্স ইয়োর হার্ট আউট। আমরা ইংরেজিতে বলি ড্যান্স ইয়োর হার্ট আউট গাইজ। একবার যদি আমি বলে দিই, ব্যাস সবাই নাচতে শুরু করে দেবে ওখানে। কালো, সাদা, বেগুনি, বাদামি, সবাই নাচবে। 15টা দেশের মানুষ স্যার,
তো ব্যাপারটা জমে যায়। আমি বলি, হে ঈশ্বর, আপনার নামের মহিমাটা একবার দেখুন। এমন হয়েছে যে এখানে ডান্সও হচ্ছে আবার ট্রান্সও একই সঙ্গে। আচ্ছা, এটা কি সত্যি যে এক বিদেশি মহিলা আপনাকে বলেন যে ওনার গর্ভের সন্তান আপনার গান শুনে পেটে লাথি মারছে? তো সেটা আপনার কোন গান ছিল? ওটা এটা আমাদের আদি যোগী আর জয় জয়কারা আর এই যে বম লহরি। তো ওইটা উনি একটা ফ্লাইটে, আমি মুম্বাই থেকে দিল্লি আসছিলাম। তো ফরওয়ার্ড সেকশনে পিছন থেকে একজন লেডি এলেন আর বলেন যে আমি 7 মাসে 7 মান্থস প্রেগনেন্ট। স্যার, আপনাকে এটাই বলার ছিল যে যখনই আমি আপনার গান শুনি, স্পেশালি আদি যোগী আর বম লহরি আর জয় জয়কারা, তো আমার সন্তান পা ছুটতে থাকে আর ব্যথা হয়, কিন্তু খুব শান্তি পাই। তো এই কমপ্লিমেন্ট যেটা অদ্ভুত ছিল, আর এই কমপ্লিমেন্ট যখন আমি পেলাম স্যার, এর সঙ্গে আরও একটা অনুভূতি আপনাদের বলতে চাইব। দেখুন, গর্ভের মধ্যে যে সন্তান রয়েছে, যে আসবে, তার যে অনুভূতির কথা উনি বললেন, পণ্ডিতজি, যে আত্মা চলে যাওয়ার পথে, যে গমন করছে, প্রায় দেবলোকে গমন করছে, কোনো একজন ছিলেন যার ক্যান্সার ছিল, আর যখন উনি নিউ ইয়র্কে যাচ্ছিলেন, তো উনি ইশারায় লিখে বলেন যে কৈলাশ খেরের প্লেলিস্ট আমি তৈরি করেছি, আমার আইপ্যাডে সেটা চালিয়ে দাও, আমার যাওয়ার সময় হয়ে গেছে। তো একদিকে একটা আত্মা আসছে, একদিকে যে আত্মা সে চলে যাচ্ছে। তো আমার ঈশ্বরের ভূমিষ্ঠ হতে চলা শিশু শুনে লাথি মেরেছিল আমরা জানি, মৃত্যু পথযাত্রী কি শুনতে চেয়েছিল? पद्मासन में ध्यान लगाए मौन है, वीराने में तपता योगी कौन है, नाद न कोई तारा, डमरू कभी कभारा, अधमूंदी आँखों से सब देख रहा संसारा, जो नाथों के नाथ कहाते, याचक भूति बेल चढ़ाते, जातक झूम झूम के गाते ओमकारा, अर्धचंद्र माथे पे साजे, वक्षस्थल कपाल विराजे, जटा चक्र से बहती निर्मल शिवधारा, हर हर शिव शंभू जय जय केदारा, गाओ हर हर शिव शंभू जय जय केदारा, हर हर शिव शंभू जय जय केदारा, हर हर शिव शंभू जय जय केदारा। আমি আপনি এত গভীর একটা কথা আমাকে জিজ্ঞেস করলেন স্যার, যে আত্মা চলে যাচ্ছে সে কি শুনছে আর কোন ভাব নিয়ে। যখন আপনি ওনার প্রতি বিলীন হয়ে যান, आजा चंदा बाहों में तुझ में ही गुम हो जाऊं, तेरे नाम में खो जाऊं, যখন আপনি ওনার প্রতি বিলীন, तू तू करता तू भया मुझ में रही ना हूं, যখন আপনি ওনার মধ্যে হারিয়ে যান, ওনার মধ্যে মিশে যান, তো তখন ব্যাপারটা সমর্পণের হয়ে দাঁড়ায়, পূর্ণ সমর্পণ হয়। এমন নয় যে একটা লাইন আছে না, कि सुख संपत्ति घर आवे, कष्ट मिटे तन का, ओम। তো এটা ওয়ান সাইড কন্ট্রাক্ট চলছে। সুখ সম্পত্তি সংসারে আসবে, শরীরের কষ্ট দূর হোক, পরমাত্মা আমরা সবাই আপনার একটু পুজো করে দিলাম, হ্যাঁ ব্যাস, আপনি একটু দেখে নেবেন। হ্যাঁ, এইসব নয়। সম্পূর্ণ সমর্পণ হলো कि पद्मासन में ध्यान लगाए मौन है, वीराने में तपता योगी कौन है, नाद न कोई तार, नाद न कोई तारा, डमरू कभी कभारा, और अधमूंदी आंखों से सब देख रहा संसारा, जो नाथों के नाथ कहाते, याचक भूति बेल चढ़ाते, जातक झूम झूम के गाते ओमकारा। যদি আপনি এই ভাব নিয়ে সমাধিস্থ হতে পারেন, তো আমি আপনাকে একটা বাস্তব উদাহরণ দিচ্ছি স্যার। যেমন যেখানে আপনার এই সুন্দর স্টুডিওটা স্যার খুবই পরিপাটি, তো সেই রকমই আপনার একটা ছোট কৈলাস স্টুডিও মুম্বাইতেও রয়েছে, রেকর্ডিং স্টুডিও। তো ওই বিল্ডিংটা ডেমলিশ করার একটা ওই নোটিশ এসেছিল, ওরা লাগিয়ে দিয়ে যায় ওখানকার মিউনিসিপ্যালিটি। তো বেশিরভাগ মানুষই এরকম কোনো নোটিশ পায়, প্রথমে তারা উকিলের কাছে দৌড়তে থাকে, আর যত রকমের যোগাযোগ থাকে সেখানে সেটিং করার জন্য চেষ্টা করতে থাকে। কোনো পলিটিশিয়ানের কাছে যান,
মানে যেখানে যেখানে গিয়ে সেটিং করতে পারে। আমি আসল সেটারের কাছে চলে যাই ছাদে। আরে ডেমলিশ করার নোটিশ তো ওরা দিয়েই দিয়েছে, 2 দিনের মধ্যে ডেমলিশ করতে আসবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকলাম, হে ঈশ্বর, আপনি সব কিছু তো দেখছেন, আর তাও মনে মনে হাসছেন। বাহ! তখনই এই গানটা মনে এলো। पद्मासन में ध्यान लगाए मौन है। আপনি ভাবুন, যখন একজন মানুষ স্ট্রেসে থাকবে তখনই তো সে বোঝাপড়া করতে চাইবে, আর মাথা খাটিয়ে কোথাও না কোথাও কোনো না কোনো একটা কিছু ব্যবস্থা করার কথা ভাববে, কোথাও একটা সেটিং করতে চাইবে। ঈশ্বর কিন্তু আমাকে সেরকম বুদ্ধি দেয়ইনি। মানে সেই সময় বেআইনি কনস্ট্রাকশন যদি করে থাকেন তাহলে ভগবান বাঁচিয়ে না দেবেন? না স্যার, এই জন্যই তো আইনত ছিল, তাই সেই জন্য তো তাই আমাকে বাঁচিয়ে দিল পরমাত্মা। আজ পর্যন্ত দেখে নিন, আইনত এটা বরং ক্ল্যারিফাই এত- করার দরকার ছিল, নয়তো লোক বানিয়ে নিত আর বলতো যে মহাদেব আমাদের বাঁচিয়ে না দেবেন। না 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 না, এমনটা একেবারেই নয়। আইনত ছিল, তাই এতটা মজবুত করেছিল যে শুধুমাত্র, আর পণ্ডিতজি শুধু আমার বাড়ি নয়, গোটা কলোনি বাঁচিয়ে দিয়েছিলেন। আর এখন গভর্নমেন্ট এর জন্য জিআর বের করেছে যে এই বাড়িগুলোতে কেউ হাত দেবে না, কারণ এটা মুম্বাইয়ের হেরিটেজ সাইট ঘোষণা করা হবে। আর এটা ইয়ারি রোডের কথা বলছি স্যার। দেখুন, সমুদ্রের ধারে ওয়েটল্যান্ড রয়েছে, সেখানে অনেক লোকের নজর ছিল যে বড় বড় বিল্ডিং হবে এখানে। না, গভর্নমেন্ট বলে দিয়েছে না ভাই, কারণ এখানে যদি বড় বিল্ডিং বানানো হয় তাহলে সুনামি আসার ভয় থাকবে, কারণ এটা ওয়েটল্যান্ড। তাই এগুলোকে এইভাবেই থাকতে দেওয়া হোক। খুবই ভালো। খুব ভালো ব্যাপার। আমরা পাবলিকের থেকে 2-1টা প্রশ্ন নিতে পারি? ব্যাস, শুধু একটা ছোট্ট প্রশ্ন করব আপনাকে, যে আপনার এই 2 হাতেই ঘড়ি রয়েছে, হ্যাঁ। তা এটা কি কোনো তুকতাক নাকি? আপনার নজর তো খুব তীক্ষ্ণ, ওনার দুটো হাতেই। ওই আর কি। আমার কাছে 2টো হাত রয়েছে, আর আমার কাছে 2টো ঘড়িও ছিল। ব্যাপারটা হলো, যখন আমি এক হাতে একটা ঘড়ি পরতাম, তো ওখানে বাড়িতে যে ঘড়ি রাখা ছিল তার মন খারাপ হয়ে থাকতো যে আমাকে ছুঁয়েই দেখে না কখন। আর এদিকে এই হাত বলে যে এই হাতের তো সবসময় লটারি লাগে, আমাকে ছুঁয়েও দেখে না। তো আমি হাতেরও সম্মান রাখলাম আর ঘড়িরও সম্মান রাখলাম। দ্বিতীয়ত, আমি রেখে দিই কম, আমি উপভোগ করি, যেটা আছে সেটা ভোগ করো, আর বেশি করে বিলিয়ে দাও। যে বিলোয়, যে বিতরণ করে তারই ঘোড়া ভর্তি থাকে, কুয়ো জল বিতরণ করে সেই জন্য ভর্তি থাকে। তাই আমি যেখান থেকেই হোক আমি 2টো পেয়েছি, আর 2টো যখন পেয়েছি আর হাতও যখন 2টো রয়েছে, তো পরমাত্মার জাদু কেন আমি দেখাবো না? নাও বাবা, আমি তোমার সন্তান, খুব নাচবো, খুব মজা করবো। আমি আপনাকে 4টে লাইন শোনাতে চাইবো। স্যার, जो खानदानी रईस हैं वो रखते हैं नर्म मिजाज अपना। বাহ, जो खानदानी रईस हैं वो रखते हैं नर्म मिजाज अपना। तुम्हारा लहजा बता रहा है कि तुम्हारी दौलत नई नहीं है। जरा सा कुदरत ने क्या नवाजा, आके बैठे हैं पहली सफ में, अभी से उड़ने लगे हवा में, अभी तो शोहरत नई नहीं है। বাহ স্যার।